14 বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে দিল 2-1 গোলে। সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। বেলজিয়াম শেষমেশ চমকে দিয়েছিল, এবং চমকে দিয়েছিল স্পেনকে এমনভাবেই যে আবারও মিকেল মেরিনো দ্য সুপার সাব, তাকে একটা বিশ্ব রেকর্ড করে ম্যাচ জেতাতে হলো। মানে মিকেল মেরিনো এখন নাম্বার 6 জার্সিটা পাল্টে ফেলে নাম্বার 9 পড়তে পারেন। এটা আসলে তার পড়ার এবং সময় পরের ম্যাচে তিনি স্টার্টও আসলে করতে পারেন না, স্টার্ট করলে কাজ হবে না, সুপার সাব না, সে সুপার সাব হইতে হবে। মানে আবার তিনি বদলি হিসেবে নামলেন, আবার সেইখান থেকে তিনি গোল করলেন এবং বিশ্বকাপে নকআউট স্টেজে সাব হিসেবে নেমে 2টা ম্যাচ জেতানো ইতিহাসের প্রথম ফুটবলার হয়ে গেছেন এখন মিকেল মেরিনো। তবে এই ব্যাপারটা যত সহজে বলে দেওয়া গেল, স্পেনের জন্য আসলে ব্যাপারটা অতখানি সহজ ছিল না। কারণ ম্যাচে একটা মেজর টার্নিং পয়েন্ট গেছে, যেখানে তিবো কোর্তোয়াকে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, এবং তিবো কোর্তোয়ার জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার শন লেমেন্স যখন নামলেন, তারপরেই গড়বড় পাকিয়ে গোল খেয়ে বসেছে বেলজিয়াম। এই জায়গায় আসলে রুডি গার্সিয়া ম্যাচের পর একদম ডিরেক্টলি বলেছেন যে কোনো ফুটবলার যদি 100% নিজেকে ওইভাবে রাখতে না পারে ফিটনেস লেভেলটায়, কারণ তখন আসলে চেঞ্জটা করতে হতো। কারণ থিবো কোর্তোয়া বলছেন আমি চাচ্ছিলাম যে আরো 5 মিনিট বা 10 মিনিট আরেকটু মাঠে থাকতে পারি কিনা, কিন্তু তিনি আসলে লং বলগুলো বা লং কিকগুলো তখন নিতে পারছিলেন না, কারণ এর আগে তার একটা ক্ল্যাশ হয়েছিল সেখানে ওয়ারথাবালের সাথেই মনে হয় নাকি এক্স্যাক্টলি একটা শর্টও সেভ করেছেন, ব্যথা হবে। তো ওই সময়টা ব্যথার পরে কিন্তু তার আসলে এই পিছিয়ে পড়ার জায়গাটা এবং ওই চেঞ্জটা আসলে না করে কোনো উপায় ছিল না। যখন শন লেমেন্স মাঠে নামলেন, তিনি কি আসলে খুব বেশি টেস্টেড বেলজিয়ামের এই টিমের হয়ে? সেটা কিন্তু না, বেলজিয়ামের হয়ে তার খুব বেশি ম্যাচই আসলে খেলা হয় না, কারণ এই দলটাতে এখনো হচ্ছে কোর্তোয়া নাম্বার 1। শুধু এই দলের না, বিশ্বেরও যদি আপনি টপ 3 গোলকিপারের মধ্যে বলেন, কোর্তোয়া হচ্ছে নাম্বার 1। কিন্তু বেলজিয়ামের এই অশ্লীল সংকেতের শুরুটা কিন্তু ম্যাচের আগে থেকেই হয়েছে। টিয়েলম্যান্স হচ্ছে ওয়ার্ম আপের সময় তিনি ছিটকে গেলেন, তখন হচ্ছে এমনিতে আপনার ওনানা নাই, টিয়েলম্যান্স নাই, আপনি মিডফিল্ডে তাহলে হচ্ছে আপনার থাকছে কি? রাস্কিনকে আজকের ম্যাচটা আলটিমেটলি হচ্ছে আনা হলো। আমরা বেলজিয়াম নিয়ে অনেক কথা বলতে পারবো না, ম্যাচের যে টার্নিং পয়েন্টটা ওইটা নিয়ে আগেও একটা টার্নিং পয়েন্ট ছিল, সেটা টিয়েলম্যান্সের ম্যাচের মাঝখানে হলো। আমরা যে টিয়েলম্যান্স থাকলে কি হতো, কারণ স্পেন তো চাপিয়েছে, একের পর এক চাপিয়ে গেছে, এবং তিবো কোর্তোয়াই ডিফারেন্সটা মেক করছিলেন। এবং করতে করতে যখন তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন, তখন বোঝা গেল যে বেলজিয়াম যদি পরের রাউন্ডেও যায়, এই ইনজুরি আসলে এতখানি গুরুতর যে সম্ভবত তিবো কোর্তোয়ার আর খেলা হবে না। বিশ্বকাপে তিনি হয়তো আর খেলতেও পারবেন না, বিশ্বকাপে তিনি আর খেলতে পারছেনই না। এরপরে যখন শন লেমেন্স নামলেন, তার অভিজ্ঞতা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই সিজনটা খেলা, এবং তার আগে বেলজিয়ান লিগে তিনি খেলছিলেন। কিন্তু যখন আপনার দলে তিবো কোর্তোয়া থাকে, তখন আপনি জানেন যে আপনি তো সাইড বেঞ্চেই থাকবেন। মানে একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। গোলকিপাররা পরে নামলে অনেক সময় খেই হারিয়ে ফেলেন, কারণ তিনি তো ম্যাচে খেলার জন্য প্রস্তুত না, মানসিকভাবেও তো প্রস্তুত ছিলেন না কোনোভাবেই। তারপরে তবুও আসলে স্পেন গোল বের করতে পারছিল না, কিন্তু তখন একজন আবির্ভূত হলেন, তিনি অবশ্য ম্যাচেই ছিলেন, পাউ কুবার্সির এই শটের প্রশংসা করা প্রয়োজন। মিকেল মেরিনো কিন্তু অনেক কথা বললাম আমরা, কিন্তু আমার মনে হয় এই গোলটা ইট ওয়াজ মেড বাই পাউ কুবার্সি। দেখেন, একটা 19 বছর বয়সী সেন্টার ব্যাক, উনি সেন্স করেছেন যে আমি একটা শট করব, এবং শট করলে এখানে যে কোনো কিছু হইতে পারে। সে রাইট ফুটে শট চালালেন, এবং সেটা আসলেই বিপদে ফেললো শন লেমেন্সকে, যেটা তিনি ধরতে গেলেন, ধরতে পারলেন না। ইটস ভেরি ন্যাচারাল, আপনি কেবল বদলি হিসেবে নেমেছেন এবং আপনি এখন একটু শেকি থাকবেন। ম্যাচ আবার চলে যাচ্ছে তখন এক্সট্রা টাইমের দিকে, ওই দিকে গতিতে এগোচ্ছে। তখন যে রিবাউন্ডটা পাওয়া গেল, সেখানে মিস্টার মিকেল মেরিনো বক্সের ভেতরে নিজেকে দারুণভাবে উপস্থিত রাখেন। তিনি আরও একবার বললেন ইয়েস স্যার, আর কি দরকার, বলটা তিনি জালে পুরে দিলেন। স্পেনের জেতা হয়ে গেল আরও একবার শেষে এসে। এবং ওই যে পাউ কুবার্সির ওই শটটা না হলে পরে হয়তো ম্যাচটা এক্সট্রা টাইমের দিকে যেতে পারতো, কিন্তু এই ম্যাচের যে গতি প্রকৃতি, তাতে ম্যাচটার কি আসলে এক্সট্রা টাইমে যাওয়ার কথা ছিল? স্পেন আসলে চাপিয়েই খেলছিল একেবারে শুরু থেকেই। যদি আপনি দেখেন সেই জায়গায় লামিন ইয়ামাল, আজকের ম্যাচে হয়তো আপনি তার গোল পাচ্ছেন না, কিন্তু হচ্ছে এই ম্যাচেরও হচ্ছে স্পেনের অ্যাটাকিং সাইডের মূল এলিমেন্টস তিনিই ছিলেন। তিনি যে পরিমাণ অপোজিশনের পেনাল্টি এরিয়ার ভেতর তিনি টাচ করেছেন, যেইভাবে তিনি আজকের ম্যাচগুলো যতগুলো ড্রিবল করেছেন, সেইটা হচ্ছে স্পেনের একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। হ্যাঁ, দিন শেষে ওয়ারথাবাল গোল পান নাই, কিন্তু স্পেন কিন্তু আপনার হচ্ছে এগিয়ে গেল কার গোলে? ফ্যাবিয়ান রুইজের গোলে। যেই ফ্যাবিয়ান রুইজকে আবার আজকের ম্যাচে দে লা ফুয়েন্তে তিনি ইনক্লুড করিয়েছেন পেড্রিকে সরিয়ে দিয়ে।
মানে এই যে চেঞ্জগুলা দেলা ফুয়েন্তের চেঞ্জগুলো কিন্তু কাজেও লেগেছে। হয়তো বা দেখবেন আপনার আবার অপোনেন্ট বুঝে নেক্সট ম্যাচ যেহেতু ফ্রান্সের সাথে, পেড্রিকে হয়তো আবার ফিরিয়ে আনা হলেও হতে পারে, সেটা আবার পরের কোয়েশ্চেন। বাট দিন শেষে যে ফ্যাবিয়ান রুইজ আসলেন, পিএসজির মেইন মানে মিডফিল্ডের ওয়ান অফ দ্য মেইন ম্যান, তিনি এসে এই মঞ্চে হচ্ছে এই সাকসেসটা করে দিলেন। এবং দেখেন 2টা গোলের কি সেম রেপ্লিকেশন, 2টাই হচ্ছে রিবাউন্ডে গোল পেয়েছে স্পেন। এবং প্রথমটা পরেরটা দুইটাই, এখানে ফাবিয়ান রুইজের ইনক্লুশনটা এক্সপেক্টেড ছিল কিছুটা পেদ্রির রিসেন্ট পারফরমেন্সের কারণে। পেদ্রি যখন সেকেন্ড হাফে মাঠে নেমেছেন তখন তার যে দায়িত্ব পালন করা দরকার ছিল সেটা তিনি করেছেন, এবং আমার ধারণা ফাবিয়ান রুইজ এখন এই মিডফিল্ডে সেট হয়ে গেছেন। মানে যে কারণে দেলা ফুয়েন্তেকে নিয়ে আমরা ম্যাচের প্রিভিউতে কথা বলছিলাম যে তিনি যাই করেন সেটাই তার কাজে লাগে। মানে কাজে লাগে এখন এইভাবেই কাজে লাগে যে তিনি এখনো পর্যন্ত বিশ্বকাপ, ইউরো টিউরো সব মিলিয়ে 13 ম্যাচে আনবিটেন, এইরকম রেকর্ড, মানে অদ্ভুত রেকর্ড। একটা ম্যাচেও তিনি এখন পর্যন্ত হারেন নাই। 35 ম্যাচেই তো আর স্পেন 35 না 34 হয়ে গেল, সব ম্যাচ মিলে হ্যাঁ। 35-36 হইলো। কিন্তু আমি বলছি যে কম্পারেটিভ টুর্নামেন্টে ইউরো আর বিশ্বকাপ মিলিয়ে ম্যাসিভ রেকর্ড। আবার ধরেন এই ম্যাচের যদি আমরা গোড়া থেকে আসার চেষ্টা করি, স্পেন যখন একবার এগিয়ে গেল তখন সেটা অনুমিতই মনে হচ্ছিল এবং বোঝা যাচ্ছিল স্পেন এই ম্যাচটা ডমিনেট করবে, ডমিনেট করছিল। কিন্তু আউট অফ নোওয়্যার বেলজিয়াম যখন একটা গোল দিয়ে বসলো, ডিকাতেলারা একটা গোল দিলেন, তখন আবার স্পেন একটু মানে কেমন কেমন হয়ে গেল। ফার্স্ট হাফ শেষের আগে 1-1 স্কোর লাইন, ডিকাতেলারার প্রশংসা করতে হয়, ব্রিলিয়েন্ট হেডার। ওইখান থেকে তিনি হেডে গোল করলেন। উই ওয়ার রং, কেভিন ডি ব্রুইনে ওয়াজ প্লেইং ফ্রম দ্য বিগিনিং, কিন্তু ওইখানে যে ইম্প্যাক্টটা তিনি রাখলেন ওইটা বেলজিয়ামকে ম্যাচে টিকিয়ে রাখলো। রুডি গার্সিয়া আমার খুব পছন্দের লোক হয়তো না, কিন্তু রুডি গার্সিয়াও এই বেলজিয়াম দলকে এমন একটা পর্যায়ে সেকেন্ড হাফে স্পেশালি টাইট ডিফেন্স দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছিলেন যে ম্যাচটাই বেলজিয়াম শেষ পর্যন্ত কমপ্লিট করেছে, এবং তারা হেরেছে মূলত গিয়ে ওই গোলকিপারের একটা ভুলে। বাট দিন শেষে কি ধরেন হচ্ছে কি আরো একটা বিশ্বকাপ, আরো একবার ডার্ক হর্স হিসেবে সেই জায়গা থেকে বিদায় হলো। বাট বেলজিয়াম বেলজিয়াম ডার্ক হর্স ছিল, হ্যাঁ, সবগুলো আসলে বেলজিয়াম ডার্ক হর্স থাকে যখন আপনার এই দলে থিবো কোর্তোয়া থাকে, যখন এই দলে হচ্ছে কেভিন ডি ব্রুইনা থাকে, তখন দিন শেষে ওরা হচ্ছে ডার্ক হর্সের তকমা যেটা তাদের গায়ের সাথে আসলে লেগে আছে গত কয়েক আসর ধরে, সেটা থেকেই যায়। দেখেন আপনি এই ম্যাচ শেষে রোমেলু লুকাকুর বিদায়, আপনি নিঃসন্দেহে 2030 সালে আপনি রোমেলু লুকাকুকে দেখবেন না বিশ্বকাপে। থিবো করতে হয়তো থাকলেও থাকতে পারেন বা সেটাও থাকবেন কিনা যায় না, কিন্তু দিন শেষে এই জেনারেশনের সবশেষ প্রতিনিধি ছিল এই তিনজন। এই তিনজনের আসলে শূন্য হাতে কিন্তু ফিরতে হচ্ছে। এই যে ফিরতে হচ্ছে থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, এদের, এবং এরা এমন ভাবে ফিরছেন আমার মনে হয় তারা বিশ্বকাপে এই বেলজিয়াম 2018 পরে সেরা পারফরমেন্সটা দেখিয়েছে। কোন ভাবে? 2014 বেলজিয়াম আর্জেন্টিনার কাছে হেরেছিল কোয়ার্টার ফাইনালে, 2018-তে তারা সেমিফাইনালে গিয়ে ফ্রান্সের কাছে হারতে হলো। ওই বেলজিয়াম মানে দুর্দান্ত ছিল, ওটা ফ্রান্স নয় অন্য কোনো দলের, ওই দলটা তো ফাইনালেই খেলতো। 22-এর বেলজিয়াম তো বাজে খেলেছে, 22-এর বেলজিয়াম কোনো আলোচনাতেই নাই, ইউরো তাদের হতাশার কাছে। এরপরে বরং আমি অবাক হয়েছি যে এই বেলজিয়াম এই স্পেনের সঙ্গে এইভাবে লড়াই জমিয়ে তারা এই পর্যন্ত এসছে। আমার মনে হয় বেলজিয়ামের এই প্রজন্মটা শেষ। রুডি গার্সিয়াকে দেখলাম ম্যাচ শেষে তিনি সব টিমকে এক করে অনেক কথাবার্তা বলছেন। আমার রুডি গার্সিয়া থেকে যাবেন বেলজিয়ামের এই দলটায়। বেলজিয়ামের দলটা কয়েকজন প্লেয়ার আছেন যারা এই দলটাকে আরো বেশি দিন টানতে পারবেন। হয়তো গোল্ডেন জেনারেশনের শেষ আমরা দেখে ফেললাম, কিন্তু এই জেনারেশনও সামনের দিকে হয়তো বেলজিয়াম কিছু দূর টেনে নিয়ে যেতে পারবে, এবং স্পেন এই ম্যাচটা শেষমেশ আমাদের মতে ডিজার্ভিংলি জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.